1433-এর আজকের এই বৈশাখী আড্ডায় আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের খুব কাছের একজন মানুষকে, যার লেখার মধ্যে আমরা বারবার খুঁজে পাই আমাদের নিজেদের বাড়ি, নিজেদের মানুষজন, নিজেদের চেনা পাড়া, এই সব কিছুই। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত লেখক শ্রী প্রচিত গুপ্ত। নমস্কার। আমাদের FM গোল্ডের আজকের এই 1433-এর প্রভাতী আড্ডায় আপনাকে স্বাগত জানাই। দাদা, প্রথমেই জানতে চাইবো যে আপনার ছোটবেলার পয়লা বৈশাখ কিরকম ছিল? আজকে পয়লা বৈশাখ, আমি আমার দর্শক শ্রোতা এখানে তো দুজনেই আছেন, তাদের আমি আমার শুভেচ্ছা জানাই। তারা ভালো থাকুন, এবং ভাবতেই খুব ভালো লাগছে যে এটা তো একটা বাংলার নববর্ষ, এটা যে এখন এরকম সুন্দরভাবে আমরা পালন করতে পারছি এবং সকলের মন যে আমাদের একটু আনন্দ ঘন, সেটা খুব ভালো। এই আমাকে আপনারা ডেকেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। দেখুন, আমি আমার ছোটবেলার পয়লা বৈশাখটিকে আমি মনে রাখতে পারি, কেমন একটু মনে পড়ে আমার। এখনো তো অন্যরকম তফাৎ হয়ে গেছে, এখন তো আলাদা করে আর কিছু মনে থাকে না, কারণ একটার উপর একটা এত বেশি চাপা পড়ে যায়, মনে হয় সর্বক্ষণ যেন আমি বালুকা বেলায় দাঁড়িয়ে আছি। এই ঢেউ পড়ে মুছে গেল, যা লিখলাম, ভাবলাম, চিন্তা করলাম, দেখলাম, আবার আরেকটা ঢেউ পড়ে পরেরটা মুছে যায়। ফলে ছোটবেলাটাই এখন মনে হয় ভালো। শুনতে হয়তো একটু ক্লিশে লাগবে, কিন্তু সত্য ঘটনা তাই। ছোটবেলার পয়লা বৈশাখ মানেই সকাল থেকে ছুটি, এটা খুব মনে পড়ছে, সকাল থেকে ছুটি। তার দুদিন আগে থেকে যেটা দেখতাম, আমার মায়ের নাম জ্যোৎস্না গুপ্ত, তিনি অধ্যাপিকা ছিলেন, বাংলা ভাষার অধ্যাপিকা ছিলেন। তিনি পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বেশ দুদিন ধরে কেনাকাটা করতেন। আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, বাড়ি বোধহয় অনেকেরই নিয়ম ছিল, বাঙালি ঘরে ঘরে নিয়ম ছিল, খুব অল্প, খুব সামান্য উপহার দেওয়া। পুজোয় যেমন বড় বড় উপহার, বড় বড় জামা কাপড়, এখানেও একটু হয়তো জামা কাপড় থাকতো, একটা ছোট পাঞ্জাবি থাকতো। এই ধরনের নারী পুরুষ নির্বিশেষে মা পয়লা বৈশাখের বাজার করতে যাচ্ছি। আর তখন ওই সমস্ত সেল টেল এখনো হয় বোধহয়, খুব চলতো। তো এটা একটা নিয়ম। এখন খুব একটা যে উপহার দেওয়ার রেওয়াজ আছে আমি জানি না কারোর করে আছে কিনা। শুধু জামা কাপড় না, অন্যান্য ছোটখাটো উপহারও ছিল। কেউ একটা পাউডারের কৌটো পেলো হয়তো, হ্যাঁ, এটা এত সুন্দর ছিল বিষয়টা, সবাই পেত। যে আমি বাংলা নববছরটাকে নতুন করে শুরু করছি, তার একটা যে তাকিয়ে থাকা, এটা খুব মনে পড়ছে। ফাঁকি তো ছিল, ছোটবেলায় পড়তে হবে না ওই দিনটা তো জানতাম। তার কারণ বাড়িতে আত্মীয় স্বজন কেউ না কেউ আসতোই, কেমন সকালবেলা থেকে। এবং আমার ঠাকুমা বলতেন যে একটা কিছু নতুন কিছু গায়ে দিস, হ্যাঁ, সে হাওয়াই চপ্পলেরও হয়তো একটা নতুন কিছু পড়লাম, নতুন বছর, খুব গুরুত্ব দেওয়া হতো বছরটাকে। খাওয়া দাওয়াটা খুব ভালো হতো, একদম আমি চোখ বুঝলে মনে করতে পারছি যে এত মিষ্টির বাক্স হতো শেষ পর্যন্ত, সেটা ভাবা যায় না। কিন্তু আমি ওই দোকানে গিয়ে ওইটার মধ্যে আমি কখনো পড়িনি, যাইনি, যে পুজোর মধ্যে আমাকে হয়তো যেতে হয়নি। কিন্তু খুব আমি বারবার বলছি, একটা আনন্দময় স্মৃতি পয়লা বৈশাখ করলে। আমি গল্প, খাওয়া দাওয়া, ওই ছোট্ট একটু উপহার, কে কি পেলাম, কেউ বাড়ি থেকে একটু উপহার না নিয়ে দুটো সন্দেশ না খেয়ে বেরোতো না। এইটা ভাবতে এখন আরো বেশি ভালো লাগছে যে আমার বাংলার নতুন বছর শুরু হচ্ছে, যখন পুরোটা আমরা ইংরেজিতে চলে গেছি। তো কোনো কিছু এখন ভাবি না, কিছুই, সবটাই ক্যালেন্ডার মানেই ঝোলে। সেইটা যেরকমভাবে আমরা পালন করতাম, আমার মনে হয় এখনো কেউ কেউ করে। শুধু ওই সময়টা ভালো ছিল এমন নয়, এখনো কেউ কেউ করে বলেই তো আপনারা আমাকে এনে এখানে বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। বড়টা তো অন্য রকম, বড় বেলাটা। আচ্ছা, এই যে আপনি বললেন যে এখন পুরোটাই ইংরেজিতে চলে গেছে, আমরাও মাঝে মধ্যে ভুল করে জিজ্ঞাসা করে ফেলি যে পয়লা বৈশাখ কত তারিখে পড়েছে বলতো। হ্যাঁ। তো পয়লা বৈশাখে কি বাঙালি একটু বেশি বাঙালি হয়ে ওঠে? দেখুন, একটা কথা বলি, এইটা না, এটা তো আমাদের এই যে ক্যালেন্ডারের বিষয়টা, এটা তো আমাদের সুবিধের বিষয় হয়ে গেছে আমাদের জীবন চর্চার মধ্যে। আর বাঙালি আনার বিষয়টা কিন্তু সারা বছরের থাকার বিষয়। শুধু পয়লা বৈশাখে যদি একটু বেশি হয়, যদি সেদিন কারুর একটু পাজামা পাঞ্জাবি, কারুর একটু শাড়ি, কারুর একটু রসগোল্লা সন্দেশ খেতে ভালোই লাগে, সুগার টুগার ভুলে গিয়ে, মন্দ কি, ভালোই তো। তার সঙ্গে যদি একটু বাংলা বইয়ের প্রচলন হতো, তাতে আমি সামান্য লেখক হিসেবে আরো বেশি খুশি হতাম। যদি একটু বেশি বাঙালি হয় সেদিনটা, আমি বলি তো যে খারাপ কিছু না, ভালোই হলো তো, একটু গেলাম, একটু খেলাম, একটু বাঙালি মতে বসে খাওয়া হলো সবাই মিলে, ভালোই তো, মন্দ কি। আর হয়, এটা আপনাকে বলছি, তখন এখন একটু সিস্টেমটা প্যাকেজের হয়ে গেছে। হোটেলের এখানে চলে আসুন, পুরো বাঙালি প্যাকেজ হবে, আপনি খাবেন দাবেন, পান খেয়ে বাড়ি ফিরবেন, কেমন হয় না যে তা নয়। মনে সবারই ইচ্ছে থাকে একটু বাঙালি হই, বাঙালি সবসময় ইচ্ছে থাকে। বাঙালি মনের দিক থেকে খুব বাঙালি, বিষয়ে কোনো সন্দেহ নেই, হতে চাই, সারাদিন সবসময় তার পারে না। ফলে সেখানে আমি শুনেছি হোটেল রেস্টুরেন্টে তো খেতে যান, বাঙালি খাবার হয়। এখন তো বাঙালি খাবার হই একটা ইনথিং ব্যাপার। ফলে মিষ্টির দোকানে তো লাইন কমেনি। ফলে শুধু পয়লা বৈশাখ বলবো না, বাঙালির মনের মধ্যে বাঙালিয়ানা আছে, নেই তা না।
আচ্ছা, এই যে পয়লা বৈশাখের এই যে সকালটা, এই আজকের দিনটা আপনার কাছে কি রকম লাগে? মানে আর ৫ জনের থেকে আপনার চিন্তাভাবনা তো একটা অন্য জায়গায় থাকে, সেটা আমরা পাই। যে কারণে আমরা প্রত্যেকেই আপনার লেখার মধ্যে আমাদের নিজেদেরকে খুঁজে পাই, আমাদের পরিবেশকে খুঁজে পাই। তো এই আজকের সকালটা আপনার নতুন গল্পের শুরুর মতো লাগে, নাকি পুরনো গল্পেরই একটা অধ্যায় বলে মনে হয়? আহ, না, আমার প্রত্যেকটা দিনই নতুন লাগে। আমি শুধু আজকের দিন বলছি না, কিন্তু আজকের দিনটা একটু বিশেষ বেশি লাগে। কেন? এর মধ্যে একটা বাংলা ব্যাপার আছে, বাংলা নববর্ষ শুরু হচ্ছে, এটার একটা বিষয় আছে আলাদা। নিজে বাংলা ছোটবেলা থেকেই যা খেয়েছি পড়েছি, যে আশ্রয়ে থেকেছি, সবটাই বাংলা ভাষার উপর দাঁড়িয়ে। আমার পিতা ক্ষেত্রগুপ্ত, মাকে তো বললাম জ্যোৎস্নাগুপ্ত, দুজনেই বাংলার নিয়ে পড়াশুনো করেছেন, বাংলা নিয়ে পড়িয়েছেন। ফলে তারা যে উপার্জন করেছেন, যা নিয়ে আমরা সবটাই বাংলা অক্ষর দিয়েছে। কেমন? খাওয়া দাওয়া থেকে আশ্রয় থেকে বললাম, সবটাই দিয়েছে। ফলে বাংলার প্রতি তো একটা আলাদা একটু টান আছেই, অনেকটাই টান আছে। একটু বলছি, না থেকে পারি না। ফলে বাংলা নববর্ষ যখন আসে, নববর্ষ তখন একটা ভালোবাসা, সকালবেলা উঠে একটা, আরে বাবা, আজকে বাংলা নববর্ষ। নিজে একটু আধটু বাংলা নিয়ে খাই দাই আর কি, পেশা নেশা যাই বলুন, একটু বাংলা অক্ষরই থাকে। ফলে অবশ্যই আমি দিনটাকে নতুনভাবেই ভাবি, যে আরেকটা আমার বাংলা ভাষা, আমার বাংলা, আমার মন, বাংলা চেতনা। আমি শুধু মানে সাজগোজ বা বাইরের আড়ম্বরের কথা বলছি না, এটা যেন আরেকটা পেলাম, আরেক দিন শুরু হলো আমার নতুন করে একটা। যেহেতু ভাষাটাকে এত ভালোবাসি, মেজাজটাকে এত ভালোবাসি, তাই নিয়ে কাজ করি। জানি না, আমি তো দিব্যি কাজ করছি। আমি তো মনে করি, বারবার আমি বলছি যে প্রচুর মানুষের মধ্যে এই বিষয়টা, বাঙালির মধ্যে কিন্তু এই বাংলা ব্যাপারটা আছে প্রচুর প্রচুর। আমরা ভাবি বটে, কিন্তু আসলে এটা ঠিক পুরোটা ঠিক ভাবি না অনেক সময়। আর আমরা তো করি, আমাকে তো থাকতেই হয়। বাংলায় লিখবো, আহ, বাংলায় মিশবো, বাংলায় ভাববো। বাংলা নববর্ষ আজকে এসছে, এটা তো আমার কাছে ভালো লাগবেই, কোনো উপায় নেই। আচ্ছা, একটু সাহিত্যের কথা বলি দাদা। ধরুন, এখন যে ধরনের সাহিত্য প্রকাশিত হচ্ছে, তার মধ্যে গোয়েন্দা গল্প বা থ্রিলার গল্পগুলো, এগুলো পড়ার প্রবণতা আমাদের বরাবরই, মানে ছোট থেকেই আমরা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি, থ্রিলার গল্প পড়তে ভালোবাসি। ছোটরা তো বিশেষ করে ভালোবাসে, বড়রাও ভালোবাসে। কিন্তু এর প্রভাবে অন্যান্য গল্প পড়ার প্রবণতা কি এখন একটু কম মনে হচ্ছে আপনার? আমরা না তাহলে এমনি আলোচনাটা এখন মানে বাংলা নিয়েই করি। হ্যাঁ, কারণ যেহেতু এখন এখানকার লেখালেখি নিয়ে করলেই বোধহয় ভালো হবে। কারণ যদিও এই যে স্পাই থ্রিলার, গোয়েন্দা, এই তো অনেক বিশ্বব্যাপী প্রচুর বই আচ্ছা। হচ্ছে, নানা ধরনের লেখা হচ্ছে, কেমন? এবং যেহেতু ছড়িয়ে গেছে, দুয়ারটা খুলে গেছে, এখন আর সাহিত্য শুধু আমার ঘরের সাহিত্য তো আর নেই। খুব দূরের লাতিন আমেরিকার সাহিত্য আমার সাহিত্য, তাই তো? একটা স্প্যানিশ সাহিত্য আমার সাহিত্য। কিন্তু আমরা এখন এটা অতটা বিস্তৃত আলোচনা করে লাভ নেই, কথা না বলে লাভ নেই। আমি একটা জিনিস মনে করি, লেখা দুরকম, সাহিত্য দুরকম, ভালো আর মন্দ। কোনটা ভালো? যার মধ্যে সাহিত্য রস থাকে, অর্থাৎ জীবনের কথা কোথাও না কোথাও থাকে। কেমন? নিশ্চয়ই সমাজের ওপর দাঁড়িয়ে, ইতিহাসের ওপর দাঁড়িয়ে। জীবন তো সবটা সাদা কালো ভালো এমন নয়, জীবনের মধ্যে অনেক ধূসর ব্যাপারও থাকে। এই রস যেটার মধ্যে আমাদের যে প্রকাশে থাকে, সেটাই সাহিত্য। সেটা ভালো লাগলে, যদি ভালো হয়, আমরা নিজেরা যদি বুঝতে পারি, আমার যদি সেই চেতনা থাকে, সেই মন থাকে, আরো সহজ করে বলছি, তাহলে ভালো। সেটা যাই লেখা হোক ভালো। কিন্তু যদি তা না থাকে, আমি তাকে সাহিত্য বলেই মনে করি না। আমি যা লেখা হয় তাকে, তার উপরে গল্প লেখা দিলে, আমি তাকে গল্প, কাহিনী বা উপন্যাস বলে মনেই করি না, কবিতা বলে মনেই করি না। আমি দুটো মলাটের মধ্যে কিছু ছাপা কাগজ দিলে, কোনো দেশেরটা মনে করি না, বাংলা ভাষাটাও আমি মনে করি না সেটা বই। তাকে বই বলে না বলে আমি মনে করি, এবং সেটা আমি বলি। সেটা বুঝে নেওয়ার জন্য তো বুঝতে হবে, আমি স্পাই থ্রিলার লিখি, রহস্য লিখি, গোয়েন্দা লিখি, আমি যা লিখি সেটা কি আমার লেখার মতো সাহিত্য হলো? না আমি শুধু ন্যারেশন করে গেলাম? নাকি শুধু আমার ইন্দ্রিয়কে উত্তেজনা করাটাই আমার কাজ? আর ইন্দ্রিয়কে যদি আমি উত্তেজিত করতে পারলাম বটে, মনে রাখতে হবে পরে আরেকজন পেছনে দাঁড়িয়ে আছেন, তিনিও আসবেন, তিনিও একটা একটা বলে, একটা ব্যাখ্যা দিয়ে, তাকে, তিনি একটা ঘটনাকে বর্ণনা করে তিনি আবার আরো বেশি ইন্দ্রিয়কে উত্তেজিত করতে পারেন। কিন্তু তো সাহিত্য রস হবে না। আবার এমন গোয়েন্দা গল্প, মানে আমরা পড়েছি বাংলা সাহিত্যে, এমন অনেক পড়েছি। একজনের নাম তো আমি বলতেই পারি এখানে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি তার প্রতিটি লেখার এই অপরাধের মধ্যে মানুষের মনস্তত্ত্বকে সাহিত্য রসে নিয়ে এসছেন। সেটাও অপরাধ, সেটাও খুন, সেটাও বের করা, বাংলায় সেটা হয়েছে, সেটা এই ভাষাতেই লেখা হয়েছে, বড় বড়তেরও অজস্র আছে, তাতেই লেখা হয়েছে। ফলে বারবার বলছি যে কি লেখা হবে, তার বিষয় যাই হোক, সেটা সাহিত্য কিনা বড় কথা, লিখলেই সাহিত্য বলা যায় না, এটা আমি মনে করি, বাংলাতে তো মনেই করি, সবসময় মনে করি। প্রচলিতদা,
এই যে ডিজিটাল যুগে আমরা দেখি প্রত্যেকের হাতেই মোবাইল রয়েছে, এবং সেক্ষেত্রে দেখছি যে সেখানে প্রচুর মানে অনামী লেখক লেখক যদি বলি প্রচুর গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, এবং সেগুলো তারা পড়ছে। এই যে পড়ছে, সেখানে কি মলাটবদ্ধ যে বই, যা আমরা চিরকাল ছোট থেকে দেখে এসেছি, সেই বই কি পড়ার প্রবণতা মানুষের কমছে হাতে হাতে মোবাইল এসে গিয়ে? আমার কাছে পরিসংখ্যান যা আমি দেখি এই নিজে লেখালেখি করতে গিয়ে, তথ্য পরিসংখ্যান এ কথা বলে না। বইমেলার বই বিক্রি, শুধু বইমেলার বই বিক্রি নয়, আমি এখনো যা কলেজ স্ট্রিটে আমাদের বই পাড়ায় যা বাংলা বই বিক্রি হয়, এটা আজকে নববর্ষের দিনে বলতে আমার আনন্দ হচ্ছে। আমি পরিসংখ্যান নিয়ে বলছি। আমি মনে করি না বই কিনে আমাদের এখানে এমন সব মানুষ আছেন তারা সবকে আলমারিতে গুছিয়ে রাখছেন, এটা ঠিক না, এটা সত্য কথা নয়। পয়সা দিয়ে কিনছেন, পড়বেন বলেই কিনছেন। আমি এমন তথ্য জানি, এইখানে বাংলা বই একদিনে, আমি কিছুদিন আগেই দিনে সেই বিপণী থেকে 1,00,000 টাকার বেশি বই বিক্রি হয়েছে, গল্পের বই। তাহলে নিশ্চয়ই আরো বই বিক্রি হয়। তো এটা তো খুব গর্বের কথা, আনন্দের কথা। ফলে আমি কি করে বলি যে কমেছে ডিজিটালে? এই ডিজিটাল মাধ্যম তাতে হয়তো আরেকটা পথ, আরেকটা জানলা খুলেছে পড়ার। আমার আরেকটা জানলা খুলেছে মানে এই তো নয় যে আরেকটা জানলা দিয়ে, যে জানলাটা খোলা ছিল সেখানে অন্ধকার নেমে এলো, বরঞ্চ তাতে তো হাওয়া বেশি হবে। এই জানলা ওই জানলার মধ্যে তো হাওয়া বেশি চলাচল করবে। ভালো যা পড়ার, যে পড়ার সে বইয়ের পাতায় খুঁজে নেবে, এমনকি সে হয়তো ওই ফেসবুকে খুঁজে নেবে যদি ভালো হয়, যে ভালো পড়া। আরে এলেও পড়লাম, এটাও পড়লাম, সেটাও পড়লাম, সেটাও দেখলাম, ওইটাও দেখলাম, সে তো অন্য বিষয়। সেটা বইয়ের ক্ষেত্রে খুব খারাপ বইও হয়, খারাপ বই হয়। আমি জোরের সঙ্গে বলছি এই কারণে আজকে দাঁড়িয়ে, যে যদি খারাপ জিনিস বেশি হতে থাকে না, তখন মনে হবে এটাই বোধহয় ওই জিনিসটা। সাহিত্য বোধহয় এটাই। চলচ্চিত্র যদি খুব খারাপ হয় তখন মনে হবে চলচ্চিত্র বোধহয় ওটাই। গান যদি খুব, এটা সর্বোচ্চ, থিয়েটার খারাপ হলে, সৃজনশীল কাজের এটাই নিয়ম। যদি খারাপ বেশি এসে যায় একটু সমস্যা হয়। কিন্তু তার মধ্যে যে ভালো পড়তে চায়, তার মন ভালো পড়তে বলবে, সে খুঁজে বের করে নেবে, কষ্ট করে করে নেবে। ফলে কেউ কাউকে ধাক্কা দেওয়ার ক্ষমতা নেই। বইয়েরও ধাক্কা দেওয়ার ক্ষমতা নেই, ডিজিটালেরও ধাক্কা দেওয়ার ক্ষমতা নেই। একদিকে বই বিক্রিও বললাম, আমি নিজে জেনে বলছি, এক একজন এমন লেখক লেখিকা আছেন, তারা হয়তো প্রয়াত হয়েছেন, এমন তাদের বই বিক্রির পরে তারা যে সাম্মানিক মানে রয়্যালটি যাকে আমরা বলি, বাৎসরিক, আমি যে খবর জানি সেটা শুনলে আমাদের আনন্দ, গর্বিত হব আমরা যে বাংলা বই, বাংলা লেখককে এতটা মানে শুধু পয়সা দেওয়ার কথা না, পয়সাটা বড় কথা না, পয়সাটা আমি বলছি এই কারণে, এত মানুষ কেনেন বলেই তো তার একটা অংশ তারা সাম্মানিক হিসেবে তাদের পরিবার পাচ্ছেন। তিনি প্রয়াত হয়েছেন, পরিবার পাচ্ছেন, বা যা তার উত্তরাধিকার পাচ্ছেন। ফলে আমরা এগুলো না খুব কম জানি। এটা একটা, আমার নিজের কোনো সময় মনে হয় যে এটা এক ধরনের মানে বই যাতে না পড়ে তার জন্য চক্রান্ত। বাংলা বইয়ের ক্ষেত্রেটা খুব বেশি হয়, বিদেশের এসব হয় না। বিদেশে একটা বই বেরিয়ে মুরাকামি 1 কোটি মানুষ কিনে নেন, এটা একটা চক্রান্ত। আসলে এখানে বই বিক্রি হয় না বলে কথাটাকে ছড়িয়ে দিয়ে বইকে ছোট করা, আর ডিজিটাল যে সমস্ত যন্ত্রপাতি আছে তার জন্য বিক্রির বাজারকে উন্মুক্ত করার চেষ্টা। আমার নিজের ধারণা সেটা। তবে এই সত্যটা তো ঢাকা যাবে না। ফলে এটা আমাদের কাছে আনন্দের বিষয় যে বিক্রি হয়, পড়ে মানুষ। আচ্ছা, এই যে সামাজিক মাধ্যম নিয়ে কথা হচ্ছে, আজকাল ভীষণ দেখা যায় যে কোনো একটা বিষয়ে কোনো একজন মানুষ বা তার মন্তব্য, সেই সব নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের কথার একেবারে ঢেউ ওঠে। আমরা যেটাকে শর্ট ফর্মে ট্রোল বলতে পারি। কিন্তু ট্রোল করা আর কোনো একটা বিষয় নিয়ে আলোচনা বা সমালোচনা করা, এই দুটো জিনিস কি এক? মুশকিল কি হলো জানো? মুশকিল হচ্ছে স্বাধীনতাটা যদি লাগাম ছাড়া হয়, কেমন লাগাম ছাড়া, সম্পাদনা ছাড়া লেখা যেমন হয় না, সম্পাদনা ছাড়া আমরা যে এই অনুষ্ঠানটা করছি সবাই মিলে, একজন তিনি সম্পাদক থাকবেন, আমি জানি নিশ্চয়ই থাকবেন। তিনি যে জায়গাটা হয়তো আমরা বাড়তি বলেছি বা কোনো গোলমাল করেছি সেটা তারা সম্পাদনা করবেন। বড় বড় চলচ্চিত্রের তাই হয়েছে, পৃথিবীর বড় বড় বইয়ের তাই হয়েছে, গানে তাই হয়েছে, থিয়েটারে একজন পরিচালক থেকেছেন, তাই তো, সিনেমা একজন পরিচালক থেকেছেন, আমাদের তো তাই হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বসে এমন পাণ্ডুলিপি কেটেছেন, আমরা দেখেছি তো একটা গান। এখন কাটার যদি সুযোগ না থাকে, যাহা পড়িল মনে লিখিয়ে দিলাম, সবার সামনে চলে গেলাম, তার একটা ফল আছে, বাজে ফল আছে, খারাপ মন্দ ফল। তার যেমন স্বাধীনভাবে করতে পারছি, আমার মত দিতে পারছি, মতটাকেও আমার অনেক মত ছিল, আমি দিয়ে দিলাম, যেহেতু কোনো বাধা দেবার কেউ নেই, যাকে খুশি নিন্দে করছি, যেভাবে খুশি নিন্দে করছি, বা যেভাবে খুশি প্রশংসা করছি। মানে আমার একটা উদাহরণ আছে, একজন লেখকের লেখা নিয়ে একজন বড়, বেশ উনি তাকে আমরা বেশ ভালো লেখক বলে, তিনি নাকি, যেহেতু আমার নিজের কোনোদিন কোনো সোশ্যাল মিডিয়ায় আমি যুক্ত নই, আমি এখানে বলে রাখি, আমার কোনো সোশ্যাল মিডিয়ায় যুক্ত নেই, মানে গোড়া থেকেই নেই, এবং আমার দেখার সময়ও নেই, ফলে আমি এটা থেকে মুক্ত, কিন্তু শুনতে তো সবই পাই। তিনি বললেন এই যে উপন্যাসটি এবছর প্রকাশিত হয়েছে এটি ক্লাসিক,
আচ্ছা, এই যে চিরায়ত একটা লেখা সাহিত্য, তার জন্য লেখকের মৃত্যুর পরেরও 50টা বছর লাগে। যিনি কথাটা বললেন তিনি একজন নামকরা মানুষ, তার তো একটা দায়িত্ব থাকবে। যদি সম্পাদক থাকতো এটা অ্যালাউ করতেন না, অনুমতি দিতেন না। তিনি বলতেন এটা এক্ষুনি লিখো না, ক্লাসিক কথাটা লেখা যায় না, কোনো কিছু সময়কে বইতে দিতে হয়। তার ফলে এগুলো হয়েছে। সোশ্যাল মিডিয়াকে এই ট্রোল করা যাকে বলে, যার যা মনে হয়েছে তাই বলে দেওয়া, যেহেতু আমি বারবার বলছি আমি এর মধ্যে নেই। মতামত দেওয়ার ক্ষেত্রে আমার খুব না, এই সোশ্যাল মিডিয়া আমি মতামত দেওয়ার এতেও আমার কোনো মত নেই। মতামত দেওয়ার প্রচুর জায়গা থাকে। মতামত এত বেশি হয়েছে এই সোশ্যাল মিডিয়া হওয়ার আগে, সেটাও তো অনেক বেশি হয়েছে। তখনও তো অনেক বেশি ভালো ভালো মত বেরোয়নি কি যখন সোশ্যাল মিডিয়া ছিল না? ফলে এটা ভাবা উচিত, যারা করেন তাদের অনেকবার ভাবা উচিত। প্রশংসা করার আগে 10 বার, আর নিন্দে করার আগে 5 বার ভাবা উচিত। মূল্যহীন, এটা শেষে বলতে দুঃখ লাগছে, এগুলো সব মূল্যহীন। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাংস্কৃতিক আঙিনার অনেকখানি জুড়ে আছেন, অনেকখানি জুড়ে রয়েছেন। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে রবীন্দ্রনাথের সাহিত্য এবং অবশ্যই রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? যত দিন যাচ্ছে এই মানুষটা তত প্রাসঙ্গিক হচ্ছেন। যত দিন যাচ্ছে আমাদের সমাজ, আমাদের জীবন, আমাদের সংকট, আমাদের উপর আঘাত, আমাদের উপর প্রতিবাদ, আমাদের তার প্রতিবাদ, বা আমাদের প্রতি ভালোবাসা, আমাদের প্রতি স্নেহ যা হচ্ছে, সবখানে এখন রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়োজন, এই মুহূর্তে প্রয়োজন। একটা বয়স ছিল, কিশোর ছিলাম, তরুণ ছিলাম, তখন ভাবতাম রে বাবা কি প্যান প্যানে আর ঘ্যান ঘ্যানে, উফ এ তো যেন শোকের গান। আর এখন একটা বয়সে পৌঁছেছি, যত বয়স বেড়েছে তত বুঝেছি যে এই ভদ্রলোককে ছাড়া কোথাও যাওয়ার পথ নেই। বলে না, দুঃখের মাঝখানে ইনি যেন একটা আমাদের কাছে মুক্ত বেঁচে থাকার প্রাণ। আমি তা শুধু বলি, এমনি দুঃখ যদি জীবনে থাকে, সেই দুঃখকেও ইনি চিনিয়ে দিয়েছেন। আমার যদি আনন্দ থাকে, এই আনন্দকে তিনি চিনিয়ে দিয়েছেন। দুটোই চিনতে হবে, সেটাই তো মানুষ, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর পেরেছেন। এবং যত দিন যাচ্ছে থাকে না, ঘন হয়ে ওঠে, মানে তার বোধ বুদ্ধি ভাবনাটা আরো বেশি আলোকপূর্ণ হয়ে ওঠে, চারপাশে আলো ছড়াতে শুরু করে। এখন তো দেখি আমি সাহিত্যে, থিয়েটারে, সিনেমায় রবীন্দ্রনাথ ছাড়া টিভি সিরিয়ালে পর্যন্ত, আমি টিভি সিরিয়াল উচ্চারণ করলাম, আমি রেডিওর কথা বাদ দিচ্ছি, তারা তো প্রথম থেকে তারা রবীন্দ্রনাথের উপর অনুষ্ঠান করে, তাদের করতেই হয় বা করেছেন, ঠাকুরের তার গান নিয়ে সর্বক্ষণ তিনি, তাকে ছাড়া বাদ দিয়ে চলা খুব মুশকিল। অনেকের মতোই আমি অবসেসড, আমি এতটাই হয়ে থাকি যে আমি কোনো লেখাতে উনি নেই, আমার লেখা হয়ে গেল, এটা আমার হয় না। অথচ আমি গাইতেও পারি না, আমি বোদ্ধাও নই, আমি একাডেমিক্সও নই। আমাকে কে ভেতর থেকে বলে লেখো, আমি সেটা থেকে হয়তো লিখি। আমি বিরাট কোথাও কোনো রবীন্দ্র বিশেষজ্ঞ নই, কিন্তু আমার কোনো লেখা আমি ওনাকে বাদ দিয়ে চলার কোনো পথ থাকে না। বলে খুব প্রাসঙ্গিক। আরও যত দিন যাবে, আমাদের সভ্যতার যত সংকট হবে, তত রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সঙ্গে আরো বেশি প্রয়োজন হয়ে উঠবে। আচ্ছা প্রচেতদা, আপনার নামটি কে রেখেছিলেন, বাবা না মা? দুজনের কেউ তো এখন নেই, আমি ফলে জিজ্ঞেস করে যে জানবো সে উপায় আমার নেই। ছোটবেলায় কখনো এমনকি জিজ্ঞাসা আমার করেন? পিসিমা বা ঠাকুমাও তো এখন চলে গেছেন। ছোটবেলায় আমি যিনি করেছেন আমি খুব রাগ করতাম, খুবই রেখে যেতাম যে কেন রেখেছেন। বোধহয় সেই কারণে সবাই গোপন রাখতো, কারণ আমাদের 3 ভাইয়ের এমন অদ্ভুত, আমার দাদার নাম পুষণ, আমার নাম প্রচুত, আমার ভাইয়ের যমজ ভাইয়ের নাম পুষ্কর, যমজ ভাই ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। তো এবার আমাদের পেলেই প্রচুত পুষ্কর বা প্রচুত পুষ্কর, তাও হ্রদের নাম হলো, আমাকে যে কত উত্তর দিতে হতো যে মানে কি, মানে এইটুকু বয়স থেকে আমি 2, 3, 4, 5 থেকে মানে উত্তর দিতে দিতে মাথা খারাপ। আমি মায়ের কাছে এসে বলতাম মা কেন, মা বলতো বাবা করেছে, বাবা বলতো না ওসব মা জানে, তোর মা জানে। সহজ একটা নাম হলো না প্রচেত, মানে কি, কি বৃত্তান্ত। কিন্তু অবশ্যই আমি আমার নামের জন্য গর্বিত, আমার সুন্দর নামের জন্য গর্বিত নয়, বা আমার নামটা যে আমার বাবা মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য থেকে নিয়েছিলেন প্রথমে, পরে আমায় যা বুঝেছিলেন, কি সুন্দর মালা তুমি পড়িয়াছ গলে হে প্রচেত, সমুদ্র থেকে উনি যেটা নিয়েছিলেন সেটা জেনে যেমন আমি গর্বিত, কিন্তু বাবা মার দেওয়া নাম তো পচা ঘজা বজা হলেও খুব গর্বিত হতাম। বাবা মা যে নাম দেবেন তাতেই গর্বের বিষয়, আচ্ছা নামে কি আসে যায়। আচ্ছা, এই যে আজকাল দেখতে পাই যে বাঙালি ছেলে মেয়েদের বা ছোটদের নাম বাংলা শব্দে রাখা হচ্ছে না। এই যে আপনার নামটি এরকম এত সুন্দর একটি সাহিত্য থেকে নেওয়া, তো এই বিষয়ে আপনার কি মত? এখন বাঙালিদের নামগুলো খুব অদ্ভুত অদ্ভুত। বাংলার থেকে নেওয়া হচ্ছে বলে নয়, যদি যেটা বাংলা থেকেও নেওয়া হয় সেটা বোঝার খুব মুশকিল হচ্ছে। আমি বলাটা ঠিক হবে কিনা জানি, এখানে আমি একটা গল্প বলছি, এক্ষুনি গল্প লিখছিলাম, একজন একটা নামটা আমি বলে দিচ্ছি না, গল্পটা তারা নষ্ট হয়ে যাবে। তখন বন্ধুরা বলছে তোর এই নামের মানে কি, এটা কি মানে, এরকম একটা নাম তোর বাড়ি থেকে দিয়েছে, বলে আমি জানি না।
বলে বাড়িতে জিজ্ঞেস করে এসে বলবি কি মানে, বলে বাড়িতেও বলতে পারবে না। বলে কেন? কারণ বাড়িতেও জানে না। বলে হতে পারে তোর নাম দিয়েছে বাড়ি থেকেও জানে না। বলে কারণ এটা কোনো নামের মানে নেই বলে দিয়েছে বাড়ি থেকে, যা তুই বিরক্ত করিস না। তো আমি আবার বললাম, দিচ্ছেন ভালো যারা নাম দিচ্ছেন, বাংলায় দিচ্ছেন, যা বাঙালি, বাংলায় নয় বাঙালি ছেলে মেয়েদের অন্য নাম, হয়তো ভেবে রাখছেন জাপানে যাবে ছেলে বড় হয়ে, হতে পারে তো, বা নরওয়েতে গিয়ে থাকবে, তার জন্য হয়তো নাম দিচ্ছে, ওদের উচ্চারণ যাতে সুবিধা পাবে, প্রথম থেকে জন্মের সময় থেকে তো ভেবে নিয়েছেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু ওই তো বিশ্ব ঘোরেন রবীন্দ্রনাথই, এমন খুব বাঙালি নাম ঠিক ঘুরেছেন, বিশ্বে যদি মানুষ চিনে থাকেন সত্যজিৎ রায়কেই, হ্যাঁ, তার জন্য অন্য নাম লাগেনি। সেই বোধ নিশ্চয়ই সবার নয়। যাদের সেই, যারা ভেবে রেখেছেন যে বাঙালি নামে আমার লজ্জা হয়, তাদের জন্য আমার তো কি বলবো, করুণা হয়। কিন্তু ভালো নাম আমার অনেক আছে, অনেক ভালো ভালো নাম আছে, তাদের জন্য করুণা। আমি চাই তাদের সন্তান নিশ্চয়ই সারা পৃথিবী ঘুরুক এবং নিজে একটা সহজ বাঙালি নাম করে নেবেন নিশ্চয়ই। একদম ছোট্টবেলা থেকে লেখালেখি শুরু করেন, বোধহয় আপনার 12 বছর বয়সে প্রথম গল্প প্রকাশিত হয়। বেশ ছোট আপনি তখন। তো ওই যে একটি ছোট ছেলে সে গল্প লেখার দিকে ঝুঁকলো, মানে অনুপ্রেরণা কে? নিজেই অনুপ্রাণিত হলেন? না না, আমার তো লেখার অনুপ্রেরণা, সহজ করে বললে, একটা ছোটোখাটো বেঁটে আলমারি। খুব সহজ করে যদি বলি, আমি কোনো রকম কায়দা কানুন করে যদি না বলি, অনেকে বলেন ওই লেখা আমার অনুপ্রেরণা। ছোটোখাটো আমার বাড়িতে বললাম পড়াশোনার বাড়ি ছিল, আমি ছাড়া বাড়িতে সবাই পড়াশুনো করেছেন। তো খুব বই ছিল, প্রচুর বই ছিল, তবে গল্প উপন্যাস কম আসতো। বাবা মা দুজনেই যেহেতু ভাষা পাণ্ডিত্য এইসবের মধ্যে ছিলেন, ফলে একটু ভারী ভারী বই আসতো। অনেক আলমারি ছিল, এই গল্পটা বলতে অনেক আলমারি ছিল, বড় বড় পুরোনো আলমারি, সব নানা রকম, মা কিনে আনতেন, সস্তায় যা পেতেন। শিক্ষকদের তখন তো বেতন অত ছিল না। বাবা কাঠের, মনে আছে, ঘরে তাক বানালেন, তাকের উপর কাঁচের দেওয়া পয়সা টয়সা ছিল না, বইটা রাখতে হবে, উনি অত ভাবতেন না। তো এরকম ঘরে হলো, তা এত আলমারি না, মানে আমাদের ওখানে যেখানে থাকতাম সেখানে জলে বন্যা টন্যায় হয়েছে, খুব ক্ষতি হয়েছে, ক্ষতি বারবার হয়েছে। তারপরেও একদিন দেখলাম একটা ওই ভ্যান রিক্সা করে আমি আর আমার ভাই দেখলাম একটা ছোট্ট বেটে খাটো আলমারি, বেশি বড় না, এরকম মতো বড় হবে, বুঝলে, কাঁচের, সুন্দর কাঁচের দরজা দেওয়া, পালিশ করে, হেলতে দুলতে আসছে। আবার আলমারি রাখবে কোথায়, ঘরে তো থাকারই জায়গা নেই প্রায়, ওরকম মতো আলমারি ঢুকে গেছে দেখে। তখন মা বললেন যে এইটা হচ্ছে তোমাদের আলমারি। আরে আমাদের আলমারি কীরকম? পড়াশুনোর বাইরের সব বই এই আলমারিতে তোমাদের থাকবে, তোমাদের যারা ছোটদের। এই আলমারি ভর্তি হয়ে গেল, ভর্তি হয়ে গেল পত্র পত্রিকা, এত, আমরা এতটা সব, ওইসব তখন গ্রাহক হওয়া যেত, ছোটদের পত্র, সব ছোটদের পত্র পত্রিকা আমরা গ্রাহক ছিলাম। মানে আমাদের, বললাম না, তখনকার দিনে শিক্ষকদের একটু অত পয়সা কড়ির ব্যাপার ছিল না, ফলে খাওয়া দাওয়া কি হতো জানি না, এগুলো করেছেন বাবা মা। খেলেছি আর প্রচুর। আমরা দুই ভাই স্কুল থেকে আমরা ছুটতে ছুটতে আসতাম, যে আজকে যে পত্রিকাটা এলো, আমি নাম বলছি না এখানে, সব পত্রিকাটা এলো, কোনটা ভুলে যাবো বলতে, সেই জন্যে বলছি না, সেইটা কে আগে পড়বে, আগের দিনে সেই ধারাবাহিক পড়েছি, এইরকম একটা নেশার মধ্যে ছিলাম। পড়াশোনার বই আমি পড়িনি, কিন্তু বইটা পড়েছি, করতে করতে আলমারিটি গেল ভর্তি হয়ে। কত রকমের যে বই এলো, বাবা মা কিনে দিলেন, তার ইয়ত্তা নেই। ওই আলমারি ভরাবার জন্য আত্মীয়রা বই উপহার দিতে লাগলেন, উপচে পড়লো আমাদের ডালি একদম। অনুবাদ থেকে শুরু করে রহস্য রোমাঞ্চ, অবশ্যই সেসব সময় সব রহস্য রোমাঞ্চ সব মারাত্মক ছিল। বুদ্ধদেব বসু লিখছেন, কাঞ্চনজঙ্ঘা সিরিজ বলে একটা সিরিজ ছিল, এখনো বোধহয় পাওয়া যায়, সে মানে দুর্দান্ত ব্যাপার ছিল। হেমেন্দ্র কুমার রায়, তাতে ভরে গেল, টম সয়ারে ভরে গেল, টম সয়ার হাকলবেরি ফিনে ভরে গেল, রুশ সাহিত্যে ভরে গেল, বই আমাদের উপচে পড়লো। এবং যেটা সমস্যা হলো, গরমকালেও আমার বন্ধুরা গায়ে চাদর দিয়ে আসতে শুরু করলো, খুব গরম, কারণ তারা চাদরের তলা একটা করে বই নিয়ে যেতে লাগলো। কেমন, তা আমরা বুঝতে পারতাম না, চলো প্রত্যেকে এসে কাস্তার বলতে আমাদের জ্বর হয়েছে। এইটা হওয়ার পর আমরা ঠিক করলাম যে আমরা তো এরকম বই কমে গেলে তো মুশকিল হবে, আমরা আলমারিতে চাবি দিলাম। বাবা খুব বিরক্ত হলো, বাবা বললো কখনো যে বইটাকে, বই আলমারিতে চাবি দিতে হয় কখনো, বই নিচ্ছে নিয়ে যাও, তোমরা লিখে রাখবে। তো যাই হোক, সে লিখে রেখে, মানে আমাদের যে বাবাই বললো যে ঠিক আছে নিয়ে যাচ্ছে, নিয়ে যা, পড়তে তো নিচ্ছে ভাই, এটা ব্যাপার ছিল, আমি ভরে দেবো। ওইটি দেখে, অত বই দেখে, গল্প উপন্যাস দেখে আমার মনে হলো এই লেখকদের যখন এত বলার কথা আছে, তাহলে তো আমারও অনেক বলার কথা আছে। আমি দেখলাম সত্যি আমার অনেক বলার কথা আছে। তখন আমি বালক, কিশোর, এইরকম স্তরে ছুটছি, আমার তো অনেক বলার কথা আছে। সেই অর্থে আমি বলবো, এই বিশ্বের এত সাহিত্য, এবং ওই আলমারিটি বিশেষ করে, কাঁচের চোখ বুঝলে আমি আলমারিটি পরিষ্কার দেখতে পাই, ঘরের কোন কোণায় দাঁড়িয়ে আছে দেখতে পাই, আলমারিটার সঙ্গে আমার কথা হয় এখন। সেই আলমারিটা আমার মনের মধ্যে কোথাও হয়তো এখনো বসে থাকে, নড়বড় নড়বড় করে, এখনো বন্ধুরা আসে হয়তো গায়ে চাদর দিয়ে বই নিতে। আমার
ওটি না থাকলে আমি জানতাম না শেষ পর্যন্ত আমি লিখতাম কিনা। আচ্ছা, আপনার কথার মধ্যে আজকে অনেকবার চলচ্চিত্রের কথা এলো। আপনার লেখা নিয়ে বেশ কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে। যখন দেখেছেন পর্দায়, তখন কি লেখক হিসেবে মন খারাপ হয়েছে না মন ভালো হয়েছে? খুব ভালো প্রশ্ন। আর আজকের নববর্ষে আমি এমন একজন চলচ্চিত্রকারের কাছে পৌঁছতে পেরেছিলাম, নববর্ষে বলতে আমার ভালো লাগছে, তিনি ১৬ আনার ওপর ১৮ আনার উপরে বাঙালি, তিনি তরুণ মজুমদার। শ্রী তরুণ মজুমদার, তিনি তার চলচ্চিত্র ১৬ আনার ওপর ১৮ আনা বাঙালি চলচ্চিত্র। তিনি সুস্থ রুচির, সুন্দর রুচির একজন প্রতিনিধি, বাঙালি সুস্থ সুন্দর রুচির, বাঙালি সাহিত্যের, চলচ্চিত্রে শুধু নয়। ফলে এটা খুব ভালো, আজকের দিনে তার কথা বলতেও ভালো লাগে। অনেকে করেছেন, সবাই খুব ভালো যারা করেছেন, কিন্তু তরুণ মজুমদারের কাছে আমি পৌঁছতে পেরেছিলাম, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। তিনি আমার ছবি, গল্প নিয়ে দুটি ছবি করেন। তো গল্প নিয়ে যখন ছবি করেন, প্রথম ছবিটি যখন করেন, আমি তার সঙ্গে একেবারে প্রায় কাজকর্মে ফাঁকি দিয়ে লেগে থাকতাম দেখার জন্য যে একটা সাহিত্যকে কিভাবে একজন বড় পরিচালক চলচ্চিত্রে নিয়ে যান, আর কি সব বড় বড় সাহিত্যিকের কাজ তিনি করেছেন, আমারও কাজ করছেন। অথচ তখন ওনার সামনে নিজেকে কত ক্ষুদ্র মনে হতো। খুব বড় বড় অভিনেতা অভিনেত্রীদেরও দেখতাম, তারা ওনার সামনে মানে নিজেকে একদম খুব সামান্য ভাবতেন, যা বলতেন করে দিতেন ওনার অভিনয়। একটা টেক হচ্ছে না, আবার টেক। ছবিটি আমার হলো, ছবিটির নাম আমি এখানে বলতে পারি কি? বলি তাহলে? হ্যাঁ, চাঁদের বাড়ি। হ্যাঁ, ছবিটির চাঁদের নাম বাড়ি, আমার সবাই এটা জানে। চাঁদের বাড়ি। আমি করলাম হলো, সেসব বাদ দিচ্ছি, সে অভিজ্ঞতা দুর্দান্ত, দুরন্ত। মানে এমন অভিজ্ঞতা যে বাড়ি ভাড়া করে শুটিং করছেন, শুটিং এর বাড়ি আমি দেখতে পাচ্ছি দোতলার ওপর। যখন শুটিং হচ্ছে, একটা শুটিং যখন হয়েছে, উনি ওই সিঁড়িতে ওঠার দরজার পাশে, আমি ওপর, আমি তো লেখক, আমি তো সর্বত্র যেতে পারি, আমার খাতির অন্যরকম, যে উনিই তো লিখেছেন ভীষণ। মানে এই একটা তখনকার যুগ ছিল, বা সেই সময়টা দেখেছি বাংলা সাহিত্যকে এত খাতির করা হতো, চলচ্চিত্র জগৎ বাংলা সাহিত্যিককে নিয়ে এত প্রত্যেকেই করেছে, সত্যজিৎ রায় থেকে শুরু করে এরা সকলেই করেছে। মানে এটা একটা ব্যাপার। এখন তো আর চলচ্চিত্র বোধহয় সাহিত্যিক আছে কি জানি না, আমি এখনকার চলচ্চিত্র সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তো খুব খাতির, যেতাম, সর্বত্র যেতে পারতাম। উনি দেখছি পরিচালক হয়ে যাচ্ছে শুটিং, উনি ছুটে ছুটে একটা চেয়ার রাখা আছে সিঁড়িতে, ছাদে উঠবার সিঁড়ি, উনি কেন বসে আছেন যে কেউ যেন ছাদে না যায়। ছাদে আম পেকেছে, আম পড়ছে, আমের গাছটা ধুলে পড়েছে, বলেছেন না, বাড়ি ভাড়ার নিচে এটা করা চলবে না। এবং সেটা পরিচালক নিজে পাহারা দিচ্ছেন, আমি নিজের চোখে দেখেছি। ডেকে কেউ কেউ বলছেন, দেখো আমি চলে গেলে তুমি পাহারা দেবে, এটি হবে না, ছাদে গিয়ে আম নেওয়া চলবে না, আমি কথা দিয়েছি। এরকম মানুষকে দেখেছি, এরকমই বৈশাখ মাস ছিল হয়তো সেরকম। তো ছবিটি হয়ে গেছে, রাস একটা বড় স্টুডিওতে বসে দেখছি। বললাম তখন তো সাহিত্যিকদের বিশেষ চলচ্চিত্র জগতে মর্যাদা ছিল। আবার বলছি এখন আছে কিনা জানি না, এখন সাহিত্য আছে কিনা তাই জানি না। আমাকে পাশে বসিয়েছেন তরুণ মজুমদার, ওনার একটু অল্প জ্বর, সত্যি উনি একটা চাদর হালকা গায়ে দিয়ে বসে আছেন। সবাই বসে আছে, অভিনেত্রী। তখন মানে টাইটেল কার্ড পড়েনি, গান পড়েনি, মানে গানটা ইনজেস্ট হয়নি, শুধু ছবিটা দেখছি। ছবিটা হয়ে গেল, আলো জ্বলে উঠলো, ছবিটা উনি বললেন, সবাই ঘিরে ধরলো যেরকম হয়। আমি তো আপ্লুত, কি বলবো, ওই বয়সে আমি এরকম একটা ঘটতে পারে ঘটনা আমার কাছে বিশ্বাস হচ্ছিল না। উনি কারোর সঙ্গে কথা না বললে আমাকে বললেন যে উনি সবাইকে আপনি করেই কথা বলতেন, আপনি বলুন তো এই গল্পটা আপনার। ভাবুন একবার, আমি পর্দায় ছবিটি দেখানোর পর তরুণ মজুমদার মহাশয় আমায় জিজ্ঞেস করছে গল্পটা কি আপনার, আপনি বলুন তো। আলাম অবশ্যই, প্রথম ভাগটা হয়তো আপনাকে বাড়াতে হয়েছে, দ্বিতীয় ভাগ তো ডায়লগ সব তো আমার। বলুন না না, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ না। আপনার কাছে কি কখনো মনে হয়েছে আপনি গল্পটা যা বলতে চেয়েছেন, আপনি যা লিখেছেন, গল্পটা আপনার তা নয়? এই প্রশ্নটা আপনার বোধহয় আমার আসবে। আমার বলছে আমার মনে হয়নি। বলে আপনি কিছু লুকোবেন না, যদি মনে হয় আমাকে বলুন, আমি সেই অংশগুলো ফেলে দিয়ে রিশুট করবো। আলাম কেন এরকম বলছেন? এরকম আপনি বললে আমি তো লজ্জা পাচ্ছি খুব। বললো দেখুন, আপনি একটা মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করেছেন, কেমন? আমি সেই মূর্তিটা ভেঙে ফেলেছি, ভেঙে আমি আরেকটা মূর্তি তৈরি করেছি, কিন্তু করেছি আপনার মাটি দিয়ে। কোথাও যদি আমি এটা মিস করে ফেলি যে মাটিটা আপনার নয়, নইলে তো আমি নিজেই লিখতাম গল্প। মাটিটা আপনার নয়, মাটিটা আপনার, মাটিটা দিয়ে আমি আরেকটা মূর্তি হয়েছে, মূর্তি তো আলাদা হবেই। এটা আপনি অপূর্ব, মানে এটা আমার কোনোদিন আমি ভুলবো না। ফলে আমি এই বিষয়ে কখনো কোনোদিন কোনো রাগারাগি করা বা ভাবা, এটা কথা ভাবতেও পারি না, চিন্তাও করতে পারছি না। আমি যে গল্পটা এখানে লিখবো, রেডিও অফিসে কেউ যদি আমার গল্পটা পড়েন, তিনি তো তার মতো করেই পড়বেন। সেখানে কোন বাক্যে আমি জোর দিয়েছি তো তা বড় কথা নয়, কিন্তু তার জোরের উপর নির্ভর করবেন। ফলে এটা আমার কখনো কোনোদিন মনে হয়নি। আরো বাকি যারা করেছেন, অনেকে করেছেন, আমি সবারটা বলতে চাইছি না, কিন্তু এটা আমার খুব বড় একটা শিক্ষা। সিনেমার কথা যখন উঠলো, জিজ্ঞেস করি আপনার মতে এই যে সাহিত্য আর সিনেমা, গল্প বলার ক্ষেত্রে এই দুটোর মধ্যে প্রধান তফাৎটা কোথায়? একটা পেন দিয়ে লেখা হয়, বা এখন তো মাউসে লেখা হয়, কিবোর্ডে। আরেকটা ক্যামেরা, সাউন্ড,
মিউজিক দিয়ে লেখা হয়, অভিনয় দিয়ে লেখা হয়, দুটোই লেখা হচ্ছে। আমি আবার বলছি, একটা আমরা লিখছি, লেখকের মন থেকে চলে যাচ্ছে, আমার কি দিয়ে করছি তা, এটাই মূল পার্থক্য। চলচ্চিত্র তার নিজের ভাষায় কথা বলে, তো দুজনেই দুটো ভাষা আলাদা, এটা মূল তফাৎ হচ্ছে এটা। কিন্তু দুজনের আসলে তফাৎটার থেকেও বড় কথা মিলটা কোথায়, কেন একটা বড় সাহিত্যই বড় চলচ্চিত্র তৈরি করতে পেরেছে, অন্তত আমাদের বাংলায় তো বটেই। চার্লি চ্যাপলিন যদি দেখি, শুধু ছোট ছোট কেন, ছোট বড় সবই দেখি, তাহলে দেখবেন শুধুই তাতে সাহিত্য রস আছে। সেটা তিনি দেখিয়েছেন, দেখাতে পেরেছেন। মানে এখনো যে আধুনিক হয় সেটা সাহিত্যরস থাকে বলেই, আমি আবার বলছি, জীবনের কথা থাকে বলেই, জীবনের গল্প, জীবনের কথা থাকে, জীবনের দ্বন্দ্ব থাকে বলেই সেটা চিরায়ত হয়। নইলে কি ওই পরের মতো বালুকা বেলায় এই ছবিটা দেখতে দেখতে ওই ছবিটা চলে আসে, ওই ছবিটা শেষ হওয়ার আগে আরেকটা ছবি ঢুকতে পারে, তখন তো জায়গায় পেত না। একটা ছবি বড়, এখনো তাই, এখনো ভালো ছবি করলে তাই। সাহিত্যের সঙ্গে মিল, মিলটাই হচ্ছে আসল কথা। এর রস, এর যে ভাবনার রস, এই একই রস তিনি বহন করছেন কিনা, যিনি ছবিটা তৈরি করলেন, সেটাই চোখে দেখা। কারণ দেখুন, আমি পড়তে পড়তে নায়িকাকে যেরকম সুন্দরী ভেবেছিলাম, বা যেরকম নায়ককে যেরকম খলনায়ক ভেবেছিলাম, সেটা তো সিনেমায় তো দেখিয়ে দিচ্ছি চোখের সামনে, তাই না? ফলে তাকে কিরকম, এরকম আমি ভাবিনি, এরকম আমি চিন্তা করিনি, যা হবে চিন্তা করেছি, আসলে তার ভেতরটা ঠিক আছে তো, তিনি যেভাবে বলেছেন। ফলে আমার মনে হয় এটাই ভালো। আচ্ছা, এই আজকাল অডিও স্টোরির খুব রমরমা, শুনতে ভালোবাসছেন। গল্প, এই যে একটু আগে সুদীপ্তদা আপনাকে জিজ্ঞাসা করলেন যে গল্প লেখা এবং পর্দায় গল্পকে দেখা, গল্প শোনাও এখন একটা আলাদা বিষয়। তো যারা অডিও স্টোরি লিখছেন, তারাই কি বেশি জনপ্রিয় হচ্ছেন? আমি গল্প শোনার কথাও বলেছি, কিন্তু রেডিওতে যিনি আমার গল্প পড়ছেন একজন, আমি রেডিওর কথাই বলছি, তো এখন তার অনেক মাধ্যম এসে গেছে, আরও মাধ্যম হয়তো আসবে। এরপর হাওয়াতে খপ করে ধরলে গল্প পাওয়া যাবে হয়তো, কি জানি যে জায়গায় যাচ্ছে, হোক ভালো, পেলে ভালো। জনপ্রিয় অজনপ্রিয়টা আমার কাছে, আমি মানে কিছু সেভাবে গ্রাহ্যই করি না, ভাবিই না, চিন্তাই করি না। একজনের কাছে প্রিয় হলেও আমার মতে সেটা জনপ্রিয়, কেমন? আবার অনেকের কাছে জনপ্রিয় হলেও সেটার মূল্যহীন আমি দেখেছি, কিচ্ছু নয়। আবার জনপ্রিয়, এর মধ্যে ভাগ আছে, আবার খুব জনপ্রিয় সেটা আবার খুব ভালো। যেমন চার্লি চ্যাপলিন উদাহরণ দিলাম, যেমন সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাই, এত জনপ্রিয়, কেউ বলতে পারবে এটা খারাপ? কেউ তো বলতে পারবে না, ও তো জনপ্রিয়। তাহলে যারা বলে জনপ্রিয় মানে খারাপ, আমার পাণ্ডিত্যে কোনো রকম আসবে না, আমি খালি বুঝবো, সংস্কৃতের এই অংশটা অন্য লোকে বুঝবে কেন, এটা এক রকমের মনোভাব। তো সেটা কি গুপি গান বা খাবাইন দেখলে মনে হয় এইটুকু বুঝছে, বড় বুঝছে, মেজে বছরের পর বছর। জনপ্রিয় হলেই ভালো নয়, এটা ঠিক নয়। আবার জনপ্রিয় হলে ভালো, এটাও একেবারেই ঠিক নয়। একজন পড়েছে ভালো, জীবনানন্দ দাশ বুঝতে অনেক সময় লেগেছে। রবীন্দ্রনাথের প্রচুর গান পড়ে রয়েছে যেগুলো তত জনপ্রিয় নয়, কারণ আমরা মানে শুনেছি কবে মনে করতে হবে, আদৌ শুনেছি কিনা। আমি তো বলছি আমি অনেক গান শুনিনি, এত সব ভালো ভালো গান, সেগুলো তেমন জনপ্রিয় গান নয়, তাতে কি এলো গেল। তা গান একেবারে গভীর নিখাত শোনার মতো একটা ব্যাপার, একজন হলেও হয়। ফলে অডিও স্টোরি আর মুখে পড়ার স্টোরির মধ্যে আমি তো পুরোনো দিনের মানুষ, কিন্তু আমি নিজে মনে করি যে এটা পুরোনো দিন নতুন দিনের বিষয় নয়। আগে তো ঠাকুমা দিদিমারা মুখেই গল্প বলতেন, তাই না? স্কুলে দিদিমণি মাস্টারমশাই এসে গল্প বলে, আজকে গল্প বলার দিন, একটা আলো পড়লো, বাবা আজকে পাটিগণিত করতে হবে না রে, কেমন? এই যে এটাও তো অডিও, কেমন? সেই অডিওটা নিজেকে ডেভেলপ করে কানে শোনার জন্য নিয়ে এসছে। যদি ভালো গল্প হয়, আমার একটাই কথা, যদি গল্প ভালো হয়, কেউ যদি কানে শুনে ভালো করে সেটার রস অনুধাবন করতে পারেন, যিনি বলছেন, যিনি করছেন, খুব দারুণ, আমার কাছে খুব ভালো, খুব প্রশংসা। যদি গল্প খারাপ হয়, সেটা হাজার বইয়ের পাতায় থাকলেও খারাপ। ফলে ওইটা কোনো পার্থক্য না, জনপ্রিয় অজনপ্রিয়, ভালো মন্দটা হওয়াই ভালো, আলোচনা করাটাই ভালো, দুটোই সমান আমার কাছে। যে যেটা যেভাবে পড়তে পারবেন, যে যেটা নিতে পারবেন। আর শুধু লেখার ক্ষেত্রে একটাই পার্থক্য আছে, সেটা পুরোটাই শুধু লেখকের দায়, কেমন? আপনাদের দায় না, আপনারা যারা পড়েন আপনারা বেঁচে গেলেন, লেখকের দায়। আর আপনাদের কষ্ট হচ্ছে লেখকের ভেতরটা বুঝে, প্রত্যেকটা চরিত্রকে বুঝে সেই চরিত্র হয়ে ওঠা, সেটা আপনাদের দায়। ফলে কষ্ট অনেক বেশি অডিওতে, শ্রম অনেক বেশি দেওয়া থাকে। পড়লে খুব ভালো লাগলে খুব ভালো। আমি তো গল্পের রসটা বোঝাতে চাইছি, খুব ভালো, অনেক দিন থেকেই তো হচ্ছে। ঠাকুমা দিদিমা যদি অডিও স্টোরি তার বলতে শুনেছি আমরা, তো এখন হলে ভালো, তাতে পড়ুক, সাহিত্য জানুক, ভালো সাহিত্য কি জিনিস। সিনেমায় যেমন দেখেছি, থিয়েটারে যেমন দেখেছি, তেমনি আমার অডিও বুকে মানে কানে শুনেও দেখি,
আমার একটাই শুধু আজকের দিনের বলার আর্জি, বাংলা সাহিত্যে হিরে জহরতে ভর্তি, আমাদের মণিমাণিক্যতে ভর্তি, সেটা যেভাবেই হোক ভর্তি, এখনো ভর্তি লেখা হয়, ভালো ভালো লেখা আগে হয়েছে, সেটা আমাদের বাঙালির কাছে আসুক। তিনি সুইডেনে থাকুন, তিনি যে দেশেই জাপানে থাকুন, আমি বারবার বলছি, তিনি গাড়িতে চালিয়ে যদি একটা বাংলা গল্প শুনেন, এটা আমাদের ভাষার জন্য গর্ব, আমাদের জন্য গর্ব, আমাদের লেখকদের জন্য গর্ব। 1433-এ আপনার নতুন কি লেখা বেরোচ্ছে, বা এটা বলতে পারি 1433-এ আপনি কতগুলো লেখা লিখবেন তার কি কোনো হিসেব আছে নাকি কোনো হিসেব নেই? প্রশ্নই নেই, কালকে কি বেরোবে তাই আমি জানি না, এই প্রশ্ন আমি কি উত্তর দেবো? আর হিসেব করে অনেকে, আমি জানি না কেউ লেখেন কিনা, অনেকে লিখলে ভালো, আমি তো প্রশ্ন কালকে কি লিখবো জানি না। আমি এখানে আসার আগে আমার একটা গল্প জমা দেওয়ার, লেখার এক্ষুনি তারিখ পিছিয়ে গেছে, সেটি আমি বসে হুড়মুড় করে শেষ করলাম, যে কারণ আমি জানি না বিকেলে আমি কি করব, লিখবো কি, লিখতে পারবো কিনা। আমি ওইভাবে লিখিনি কোনোদিন, আমার কোনোদিন পরিকল্পনা, আমি সবসময় চাপে থাকি, আমি বিশ্বাস করি চাপে খুব ভালো লেখা হয়। লেখার প্রিয় সময় কোনটা, সকালবেলা না রাত জেগে? সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার প্রথম কাজ, আমি ডেস্কটপে লিখি, আমার কম্পিউটার সেট থেকে প্রথম কাজ, মানে মুখটি ধুয়ে আমি আগে ওটা অন করে দিই, লিখতে বসি বা না বসি। তারপর তো চাটা বানাই, সে তো পরের কথা। আমাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি, তিনি বলেছিলেন আমার একটা দুটো লেখা পড়ে, আমাকে এবং আমার স্ত্রীকেও বলেছিলেন, ন্যাচারালি দরকার হচ্ছিল স্ত্রীকে, যে প্রতিদিন যেমন পড়াশুনো করতে গেলে পড়তে হবে, প্রতিদিন পড়তে বসতে হয়, গান গাইতে গেলে রেওয়াজ প্রতিদিন করতে হয় যদি গাইতে হয়, নাচতে গেলে রেওয়াজ করতে হবে, সব কাজে রেওয়াজ করে, লেখাটাও করতে হবে। বললাম সে কি, জানবো না আমি যদি না লেখা আসে? বললো কিছু এসে যায় না, বসে থাকবি, খুলে টেবিলে বসে অন্য কথা ভাববি, অন্য কারোর সঙ্গে গল্প করবি, কিন্তু সামনে লেখার সরঞ্জাম, তুমি লেখার টেবিলে এসে বসেছো। রোজ কি লেখা আসে কখনো? অনেকে হাসাহাসি করতো, বাবা ও তো কলকারখানা থেকে আসে। আমি অত করে বলছি না, মানে এত হাসাহাসি করলে আবার যারা করেন, যেহেতু কলকারখানার মতো লেখে, অনেকে বলেছেন, আমি অনেক এই মতটা আমি অনেক শুনি, তাদের আমি অবাক লাগে। তারা ভাগ্যিস, আমার অনেক মহান লেখকরা আমার এবং আমার দেশের এবং আমার দেশের বাইরের অনেক এত সারাদিন এত কাজ করেছেন, তারা ভাগ্যিস শুনে যেতে পারেননি। আমার স্ত্রী মিত্রা গুপ্তর কথা আমি এই কারণে বললাম, যে তাকে এটা বেশি মানে মুখোমুখি হতে হয়েছে। আমি যদি সকাল থেকে, বাড়ির লোকটি যদি সকাল থেকে কম্পিউটারে বসে যাই লেখালেখির কথা বলে, দোকান বাজার তো কিছু জানলাম না, আমি তো বেঁচে গেলাম, ফলে তাকে দেখতে হয় দোকান বাজার, ব্যাংক, কিছুই, জলের পাম্প চললো কিনা। ও বাবা, আমি তো এখন লিখতে বসেছি, এটা বিরাট সুবিধাও বড়। লিখি না লিখি, সকালবেলা প্রিয় সময় করে নেওয়ার সুবিধা, রাতে আর কি কাজ থাকে, রাতে তো ফাঁকি দেওয়া যেত না। প্রচেতদা বলছি, 365 দিনই আমাদের সাথে রবীন্দ্রনাথ জুড়ে থাকেন, এটা তো আমরা সবাই জানি। তবু এই যে পয়লা বৈশাখের সকালটা আলাদা করে যেন রবীন্দ্রনাথকে আমরা ছুঁতে পারি, তো আপনার লেখায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথের তেমন কোনো গান, সেই গান নিয়ে আপনার কোনো স্মৃতি, এমন যদি কিছু বলেন, এখনো হন্ট করে সেই শব্দগুলো? খুব, আমি এখন সবসময় করে নানা গান, অত গান তো বলতে পারেন, কত গানই তো করে, আমি গান খুব মুখস্থ আছে, তোমাকে গীতবিতান খুলে বসতে হয়। কিন্তু একটা কথা, গানটা খুব, যত বয়স হচ্ছে তত বুঝতে পারছি যে ওই দেখো সখা ভুল করে ভালোবেসো না, যত শুনি তত জীবনের একটা হাহাকারের মতো লাগে। খুব, মানে হাহাকারটা দুঃখের হাহাকার বলছি না, এই এত বড় জীবন, আমি কে, আমার এই বিহ্বলতা, এই বোধটা এখন ধীরে ধীরে এই গানটা শুনলে, এক একটা শব্দ শুনলে গোটা পৃথিবীকে তো যেন আমি নিজেকে নিজে বলছি, যে তো তোমায় চলে যেতেই হবে, ভালোবাসা কইটুকু পড়ে থাকবে, কাউকে তুমি কি ভুলে যেটুকু পেয়েছো নিয়ে থাকো, ভুল করে খুব গভীর হয়তো ভালোবেসো না। আবার অথবা এও মনে হয়, কখনো কখনো মনে হয়, গানটায় শুনি, তার ব্যাখ্যার তো অর্থ সবার কাছে এক একটা সময় বদলায়, যে এই আসলে গভীর ভালোবাসারই কথা। এই যে কাকুতি, যে আরতি, এই আরতিটা খুব মনের গহীনে যে ভালোবাসা থাকে, সে থাকার ভালোবাসা, ভুলে যাওয়ার ভালোবাসা, হারিয়ে যাওয়ার ভালোবাসারই মতো সে অন্তঃস্থলে থেকে যায়। ফলে আরো অনেক গান আছে, আমি একটা গান মনে পড়লো তাই বললাম, তো গান শেষ নেই। আপনি আরেকটা গল্প বলছিলেন, আপনার শৈশবের গল্প, যখন বাবা মার সঙ্গে গিয়েছিলেন শান্তিনিকেতনে, তখন গানের হ্যাঁ, গানের বাণীগুলোর কথা আপনি বলছিলেন, সেটা আজও আপনার মনে আছে? হ্যাঁ, গানের আমি মনে আছে যে আমি শান্তিনিকেতনে, তখন আমার কিশোর বয়সের থেকেও একটু কম, বালক টালক, প্রায় কৈশোরের দিকে যাচ্ছি। কিচ্ছু রবীন্দ্রনাথ মানে গান ভাবাই যায় না, মানে কেন ভালো লাগবে ওই বয়সে, সত্যি মনে হতো শোকের গান টান হচ্ছে বোধহয়। ওই প্রসঙ্গে আরেকটা গানের কথা খুব বলি, এটাও খুব এখন খুব টানে, এপারে মুখর হলো কেকা ওই, এই গানটাও আমি বলছি, এটাও খুব খুব হাহাকার বিস্ময়ের গান, খুব আকুল করা। সব গানের মতো আমার কাছে, আমি সহজ করে ব্যাখ্যা করছি, সে ব্যাখ্যা পণ্ডিতরা শুনলে হয়তো হাসাহাসি করবেন, যে বোঝেই নাও,
তো ঠিক আছে, আমি তো আমার মতোই করব। খুব অদ্ভুত গান এগুলো, খুব মানে হয়তো খুব মানে মানুষের কাছে জীবন বোধটা সামনে দাঁড়িয়ে থাকার মতো মনে হয়। সেই শান্তিনিকেতনের গল্পটা বলে হয়তো রবীন্দ্রনাথটা শেষ করতে পারবো। আমার মনে আছে যে আমরা যাচ্ছি বাবা মার সঙ্গে, খুব বেশ অন্ধকার হয়ে গেছে, মানে তখন ওই মানে হোস্টেলে খাবার সময় টময় হয়ে গেছে। তো সেই জায়গা দিয়ে যখন যাচ্ছি, হঠাৎ দেখি একটা দূরে বয়েজ হোস্টেল, ছেলেদের হোস্টেল, 1-2-3 তলা ছেলেদের হোস্টেল। সেই হোস্টেলের দূরে বারান্দা দিয়ে ছেলেরা খেতে যাচ্ছে, মানে একেবারে গেঞ্জি টেঞ্জি পড়ে যেমন ক্যাজুয়াল খেতে যাচ্ছে, ডিনার রাতের খাবার হয়তো খেতে যাচ্ছে, নিচে যাচ্ছে। একটা ছেলে চিৎকার করে গান গাইছে। আমার মনে আছে মাঠ টাট পেয়ে ওই বয়সে মনে আছে, মানে দেখতে পাচ্ছি, কেন মনে আছে আমি জানি না, থাকার কথা নয়, যে আমায় আপন মনে আমায় থাকতে দে, থাকতে দে না বলে খুব নিখুঁত সুরে, ওদের তো ওখানে গাইছে না, হয়তো সঙ্গীত ভবনে শিখে। একজন রাতে খেতে যাচ্ছে বারান্দায়, সে প্রাণ খোলা গলায় থাকতে দে না বলে গাইছে। আমাকে আমার মনে হলো যে এটার মধ্যে কি আছে, এই যে তরুণকে বা কিশোরকে এরকম একটা গাইতে দিয়েছে, সে কিছুই না, খেতে রুটি ডাল খেতে যাবে, সে আপন মনে মরে থাকতে দে বলে ক্যাজুয়াল গান করছে, সহজভাবে জীবনের কাছে মনে হচ্ছে গানটা যেন জীবনের কাছে সহজভাবে নেমে এসছে। কিছু না বুঝেও, হয়তো আমি ছোটবেলায় বলতে পারিনি, কিন্তু কিছু না বুঝেও আমার সেই স্মৃতিটা আমি এখনো বলছি, এখন আমি ছবিটা দেখতে পাই, এবং আমার কাছে তখন রবীন্দ্রনাথ একটু অন্যভাবে এসেছিলেন। আচ্ছা প্রচেতদা, এই যে সোশ্যাল মিডিয়ার কথা আমরা মাঝে মধ্যেই আজকের আড্ডায় উঠে আসছে, আপনার কি মনে হয় লেখকের সোশ্যাল মিডিয়া, আপনার নেই কিন্তু কোনো লেখকের সোশ্যাল মিডিয়া থাকা উচিত? সোশ্যাল মিডিয়া তো একটা বিজ্ঞানের মতো, প্রযুক্তির মতো, কেমন প্রায় বিজ্ঞানের মতো। এখানে থাকা উচিত না আমি বলি কি করে, যেহেতু এ তো হবে, আসবে, থাকতেই হবে। আমি বলতে পারি একজন লেখক কিভাবে, আমি মনে করি একজন সৃজনশীল মানুষ, লেখকও শুধু নন, তিনি কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন। খুব জরুরি প্রশ্ন হয়ে উঠেছে এটা, এবং যত দিন যাবে এই প্রশ্নটা জরুরি হবে, কারণ বিশ্বজুড়েই যারা সৃজনশীল কাজ করেন তারা সোশ্যাল মিডিয়াকে নানাভাবে ব্যবহার করছেন। তাহলে কিভাবে করা উচিত, এই নিয়ে আমার সঙ্গে অনেক বিতর্ক হয়েছে, মনোমালিন্য হয়েছে, আমার মত আমি দিয়েছিলাম। আমি একটা গল্পও লিখেছিলাম, সেটা আমি পড়েও ছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত কিছু ফেসবুক পাওয়া গেছে, মানে যেমন অপ্রকাশিত রচনা পাওয়া যায়, সেটা ছাপার অক্ষরে আছেও গল্পটা। রবীন্দ্রনাথের কিছু ফেসবুক, সাগর বলে আমার একটা চরিত্র আছে, একটু বোহেমিয়ান, কাজ করতে চায় না, বেলা পর্যন্ত ঘাপটি মেরে ঘুমোয়, তাকে চাকরি কেউ দিলে ধরা করা করে জোর করে, যে তাহলে বোধহয় ধারটার করবে না, তাহলে সে চাকরি করতে ইন্টারভিউ দিতে যে পথে ঝাড়গ্রামের বাসে উঠে চলে যায়, সে ধারে টারে থাকে, টিউশন করে, আর নানা রকম অড জব। এই হচ্ছে তার চরিত্রটা, মোদ্দা কথা বলে। সেই চরিত্রের কাছে একদিন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে স্বপ্নে কিছু অপ্রকাশিত ফেসবুক দিয়ে গেলেন, বললেন আমার তো অপ্রকাশিত অনেক কিছু পেয়েছেন, লেখা তো প্রচুর আছে, তুমি কিছু ফেসবুক রেখে দাও, তুমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত ফেসবুক রচনাবলী প্রকাশ করবে। সেখানে আমি বলেওছিলাম যে ভাগ্যিস তাতে উনি লিখছেন ফেসবুকে, কল্পনার ফেসবুক, সায়েন্স ফিকশন লেখা গেলে এই ফিকশন লেখা যাবে না কেন, যাই তিনি লিখছেন যে তোমরা আমার একটুখানি প্লিজ, মানে তোমরা আমাকে লাইক দিও, আমাকে আমার গোড়া যেন ভালো চলে দেখো, আমি অন্যর থেকে নিয়ে লিখছি, এসব বেশি বললে আমি মার খেয়ে যাচ্ছি, দুটো গান এরকম বলেছো, এরকম করো না। অনেক সময় আমি দেখছি যে তোমরা একটু পড়ে অন্তত আমাকে প্রচার লাইকে এনো, কারণ অনেক সময় না পড়েই লাইকে আনছে, খুব ভালো বলছো, অনেক সময় আমি লিখিনি তার আগেই বলে দিচ্ছ এটা করো না, এরকম ভাবে আমি এটা করেছিলাম। আমি এভাবেই দেখি, তার মানে আমি গল্পটা এই কারণে বললাম, আমি ফেসবুক অনেকটা এইভাবে দেখি। সৃজনশীল কাজে আত্মপ্রচার কতটা প্রয়োজন, আসলে তো আত্মপ্রচার, আমার বই আপনি পড়ুন, আমি বলছি এইটা আমার লেখা আপনি পড়ুন, আমার লেখা আপনি পড়ুন, এটা বলার মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, নিশ্চয়ই বলবো, কিন্তু কতটা বলবো, কতটা এক্সটেন্টে গিয়ে বলবো, কতটা সীমায় গিয়ে বলবো, কতটা সীমায় গিয়ে বললে তাই হবে। এবং আমার অতীতে যারা আমার সত্যিকারের বা সত্যি প্রতিভা, যারা সত্যি সৃষ্টি করেছেন, যারা গান গেয়েছেন, মানে ধরুন যে দেবব্রত বিশ্বাস বা হেমন্ত মুখোপাধ্যায়, তাদের হাতে কি ফেসবুক ছিল কি ছিল না, তার ফলে তারা কতটা ডাউন, ফেসবুক থাকলে, আমাকে এরকম বলেছে, অনেক থাকলে তারা আরো নাকি বড় হতেন, এরকম তর্ক আমাকে করেছেন যে না ওদের তো ফেসবুক ছিল না। এইটা করা কতটা উচিত হবে, কোন লেখকের, কত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা মানিক বন্দ্যোপাধ্যায়ের কতটা ফেসবুক করা উচিত ছিল, বা তারা কতটা দুর্ভাগা যে সেই সময় ফেসবুক ছিল না, আমি কতটা আমার সৌভাগ্য যে আমি ফেসবুকের মধ্যে থাকতে পারি, সেটা তো তর্কের পরে সময় বিচার করবে। আমি নিজে মনে করি এটা আমারটা করুন, আমারটা দেখুন, আমারটা পড়ুন। একজন সৃজনশীল মানুষের পরিচিত জনের কাছে বলতে পারি, আমি আজকে এসছি, আমি তোমাদের 2 বা 4 বা 5 যারা বসে আছো তাদের আমি বলতে পারি আমার লেখাটা পড়েছো তোমরা, কিন্তু আমি বাতাসে ছেড়ে দিলাম পড়ো, আর 5 জনেরটা বলতে পারি। এটা কি একজন সৃজনশীল মানুষের করা কতটা উচিত আমি জানি না, আমি করব না, কোনোদিন করিও না, কোনোদিন করবো না, কেমন, কারণ আমরা তো সব অতীত থেকেই শিক্ষা পাই, আমি অতীত থেকে শিক্ষা পেয়েছি। অবশ্যই
সোশ্যাল মিডিয়া যেটা থাকে সেটা প্রতিবাদ, মত প্রকাশ, সঠিক মত প্রকাশ, শুধু নিন্দে, অপপ্রচার, মিথ্যে প্রশংসা, মিথ্যে নিন্দে এগুলো না করে কিছু কিছু তো ভালো কাজ করে। সে প্রতিবাদ করতে জানে, সে ভালো কথা ছড়িয়ে দিতে পারে, ক্ষমতা থাকলে দেয়ও, সে ভালো খবর সামনে আনে। এই যে একটা কর্মকাণ্ড চলছে আকাশবাণীতে, নতুন করে শুনলাম, দেখানো হচ্ছে, শোনানো হচ্ছে, নতুন করে সবগুলো হচ্ছে, এতগুলো চ্যানেল হচ্ছে। এটা যদি কেউ ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেয় সেটা তো ভালো, কিন্তু আমি যদি দেখি, বলি যে আমার সাক্ষাৎকারটি আপনি শুনুন, যাকে চিনি না, এটা আমার পক্ষে একটু সংকোচের। এটা আমি মনে করি আমার অতীতের অভিজ্ঞতায় সৃজনশীল কাজের ক্ষেত্রেও তাই ঘটেছে। আবার এও শুনি যাদের সোশ্যাল মিডিয়ায় বেশি গতিবিধি, চলাচল, তারা নাকি সৃজনশীল কর্মকাণ্ডে বেশি জনপ্রিয় হন। মানে আমি লিখি, তার থেকেও আমি যদি রান্নার রেসিপিও বলতে থাকি পাশাপাশি, তা না, তাহলে আমি রান্নার রেসিপি বলাটা ভীষণ ভালো। ওরে বাবা, আমি একদম মানে শুধু ভাতও করতে পারি না, আমি কিন্তু রান্নার রেসিপি দেখি বই কি, কিন্তু আমি আমার লেখা বই পড়বে বলে আসলে আমি চচ্চড়ি আর ডালনা রান্নার কথা বলছি, ওটাও সৎ নয়, এটাও সৎ নয়, এইটা বোধহয় পেরে উঠবো না। তাকে কি বলে, ইনফ্লুয়েন্সার, কিসব নাম হয়েছে অদ্ভুত অদ্ভুত, হতে পারে আমি ইনফ্লুয়েন্সড নই, হব না, হইও নি, অনেকেই হয়নি, হবেও না, আমি চেনা জানেরও মাঝে। নিশ্চয়ই ব্যবহার করা উচিত সোশ্যাল মিডিয়া ভালোবাসায়, প্রতিবাদে, নিজের মত প্রকাশে, নিজের আমার উপর একটা অন্যায় হয়েছে যেটা আমি বলতে পারতাম না, আমি সেভাবে বলছি, বা তোমার উপর একটা অন্যায় হয়েছে আমি সেভাবে বলছি, নিশ্চয়ই ঠিক আছে। আমি ভাই আমি একটা গান গেয়েছি শোনো বলে আমি করলাম, গানের কোম্পানি করতে পারে, সব করতে পারে, প্রকাশক নিশ্চয়ই প্রচার করবেন সৃজনশীল কাজে, আমার এইটা রেডিও, আকাশবাণী, তোমরা নিশ্চয়ই প্রচার করবে। আমি বলতে একটু সংকোচে যাব, আর আমি ভালো রান্নাও করি, আমি ভালো লিখিও, এই দুটো আমি বিলি, দুটোকে আমি সমস্যায় ফেলতে চাই না। আজকের এই 1433-এর পয়লা বৈশাখের প্রভাতী আড্ডায় আমরা এতক্ষণ যার সাথে আড্ডা দিচ্ছিলাম, নিখাদ আড্ডা দিচ্ছিলাম, আপনারাও প্রান্তে ছিলেন, তিনি প্রখ্যাত লেখক শ্রী প্রচিত গুপ্ত। তার কাছ থেকে আমরা জানতে চাইব, শুনতে চাইব, ও প্রান্তে যারা রয়েছেন, রেডিও সেটের ও প্রান্তে যারা রয়েছেন, আজকের দিনে তাদের প্রতি ওনার বার্তা। আজকে নতুন বাংলা বছর, আমি এটা মনে করি, আমার কাছে সব দিক থেকে মনে করি আমার মাতৃভাষা সকলের মাতৃভাষা, তার তুলনার কিছু নেই। সকলের ক্ষেত্রে যার যেখানে মাতৃভাষার কোনো তুলনা নেই, সেটি শ্রেষ্ঠ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার ভাষাও খুব শ্রেষ্ঠ, অসংখ্য সম্পদ আছে। আমি আমার ভাষাকে যদি ঠিকমতো জানতে পারি, আমি যেমন আমার নানা ধরনের আমার বেঁচে থাকার সৌন্দর্য যেমন তাকেও চর্চা করতে পারবো, তেমনি আমি অন্য ভাষাও শিখতে পারবো। কেমন আমি আমার উপার্জনও তৈরি করতে পারবো, উপার্জনের পথও পেয়ে যাব। ভাষাকে সম্মান করব, আমরা ভালোবাসবো, সম্মানের থেকে অনেক বেশি ভালোবাসবো। ভালোবাসা দেখবেন কোনো ক্ষতি নেই, আপনারা তাই করেন, আমি মনে করি আমার কোনো বাড়তে, এটা কোনো জ্ঞানের বিষয় নয়, আমরা সবাই তাই করব। শুধু ওই আমাদের সঞ্চালক খুব সুন্দর দুজন আমার সঞ্চালনা করেছেন, তাদের নামে অনেকে, তিনজন যারা আছেন সবাই ক্যামেরার পিছনের, এই মাইক্রোফোনের পিছনের দূরে, তাদের সবাইকে ধন্যবাদ। একটাই শুধু বলবো, ওনারা প্রখ্যাত বলছেন বটে বারবার, প্রখ্যাত অত সহজ ব্যাপার নয়। মানে প্রখ্যাত যদি হয় সেটা নিজের মনের মধ্যেই হবে। আমি প্রখ্যাত কিছু নই, আমি একদম আপনাদের মতোই, আপনাদের কথা আমার মনের মতো করে লিখি। আপনারা যদি বাংলা বই পড়েন এবং বাংলা বই যদি নববর্ষে মনে করেন, আজকে নববর্ষ মনে করেন, এখন অনেকটা দিন পড়ে আছে বা পরেও দিন পড়ে আছে, কোন একটা বই সংগ্রহ করে কাউকে, আমার বইটি বাদ দিয়ে অন্য কারোর ভালো লাগার বই যদি দেন, দেখবেন সেও আপনাকে কিন্তু খুব আলাদা চোখে, অন্যরকম চোখে দেখবে। খুব ভালো থাকবেন প্রচিতদা, নমস্কার। নমস্কার।